এবার যদি তোমরা সেকেন্ড ফেজটাকে দেখো আমাদের ইন্ডিয়ান ইকোনমি, সেটা হচ্ছে যে 1950 থেকে 1990 একটা ফেজ যেখানে আমরা স্টেট কন্ট্রোলড ইকোনমি দেখেছি, মিক্সড ইকোনমি দেখেছি। তারপরের ফেজটাতে যদি তোমরা চোখ রাখো তাহলে সেই পরের ফেজটা হচ্ছে যে 1991 থেকে এখনো পর্যন্ত যে টাইম পিরিয়ডটি চলছে সেটাকে বলা হচ্ছে কিন্তু সেকেন্ড ফেজ অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। তো সেকেন্ড ফেজে আমরা এটাকে কি নামে ডাকছি, এটার একটা প্রপার নাম হচ্ছে, আগেরটাকে যেমন আমরা মিক্সড বা স্টেট কন্ট্রোল ইকোনমিক প্ল্যানিং বললাম আমরা, এটার একটা নাম হচ্ছে যে লিবারালাইজেশন বা ইকোনমিক লিবারালাইজেশন রিজিম, দ্য রিজিম অফ ইকোনমিক লিবারালাইজেশন বলা হয় এটাকে। এটাকে বলা হয় এলপিজি, লিবারালাইজেশন প্রাইভেটাইজেশন গ্লোবালাইজেশন। লিবারালাইজেশন প্রাইভেটাইজেশন গ্লোবালাইজেশনও কিন্তু এটাকে বলা হয়। তোমরা দেখতে পাচ্ছ? অসুবিধা হচ্ছে না তো? আমি স্যার দেখতে পাচ্ছি না, স্যার এখন দেখতে পাচ্ছি, মাঝখানে খানিকক্ষণ দেখতে পাচ্ছি না। আমিও দেখতে পাচ্ছি না এখনো। এখন দেখতে পাচ্ছি না। শুনতে পেরেছো তো? শুনতে অসুবিধা হয়নি নিশ্চয়ই? না না, মাঝে কেটে গেছিল, তারপরে ওকে, নো ইস্যু, কারণ মাঝে নেটটা চলে গেছিল, আমাদের ব্রডব্যান্ডের নেট চলে গেছিল ওই জন্য। ঠিক আছে, আবার এসে গেছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন একটা ফেজ তৈরি হলো, সেকেন্ড ফেজ অফ ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া। আমরা এখানে কবে থেকে দেখছি? এটা 1991 সাল থেকে দেখছি। 91 সাল থেকে আমরা কি করছি না, ম্যাক্রো ইকোনমিক রিফর্মস নিয়ে আসছি। আমাদের যে ইকোনমিক, আমাদের যে স্ফেয়ার আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কম্প্রিহেন্সিভ একটা ম্যাক্রো ইকোনমিক রিফর্মস নিয়ে আসছি। কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে একটা সার্বিক বলতে পারো, একটা বিশাল বড় এলাকা জুড়ে বলতে পারো। তো একটা কম্প্রিহেন্সিভ আমরা ম্যাক্রো ইকোনমিক রিফর্মস নিয়ে আসছি। নিয়ে আসার মধ্য দিয়ে কি করছি, দেশের ইকোনমিকে একটা নতুন রকম ভাবে এখানে ডেভেলপ করার চেষ্টা করছি। এটা কমপ্লিটলি দেখবে নেহেরু মহলাবনবিশ স্ট্র্যাটেজি যেটা ছিল, সেই নেহেরু মহলাবনবিশ স্ট্র্যাটেজির একেবারে কমপ্লিটলি বিপরীত ধর্মী একটা আইডিয়া। কিসের কথা বলে এটা? কমপ্লিটলি না, এখানেও ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলা হয়, বাট এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলা হলেও এখানে পাবলিক ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলা হয় না, এখানে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলা হয়। প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলা হয়। এবং এর আগে যেখানে আমরা দেখতে পেলাম কি, এর আগে যেখানে আমরা দেখতে পেলাম যে সেখানে বিদেশের যে কোম্পানিজগুলো হয়তো এখানে এসে প্রবেশ করতে চাইছে, বিদেশের বিভিন্ন প্রোডাক্টসগুলো এখানে এসে প্রবেশ করতে চাইছে, অর্থাৎ কেউ হয়তো ওখান থেকে কিনে নিয়ে আসতে চাইছে, তো ওদের প্রোডাক্টগুলোকে আমরা এখানে দেশের মধ্যে ঢুকতে দিতাম না, আমরা সেটাকে আটকে দিতাম, আমরা ঢুকতে দিতাম না, যাতে করে কি হয়, আমাদের নিজেদের দেশীয় কোম্পানিজগুলো আছে সেগুলোকে দাঁড় করাতে পারি আমরা। এটা আমাদের টার্গেট ছিল। কিন্তু এখানে এসে কি করা হচ্ছে, সেই আইডিয়ার বিপরীতে এখানে হচ্ছে কি, যে বিদেশি যে সমস্ত কোম্পানিজগুলো আছে তাদেরকে এখানে স্বাগতম জানানো হচ্ছে, তাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে, যে স্বাগত জানাচ্ছি, তোমরা এসো, এই দেশে এসে বিজনেস করো। এবং আমাদের সেই সময় এই পরিস্থিতিটা উদ্ভব হওয়ার একটা বড় কারণ ছিল, এটা বড় একটা কারণ ছিল। এবং এবং আরও একটা কথা বলি, যে ইম্পোর্ট ডিউটিগুলো আমরা বসাতাম, সেই ইম্পোর্ট ডিউটিগুলো কোথাও একটুখানি ডিরেগুলারাইজ করা হচ্ছে, যে সেখানে কিন্তু আর এত বেশি রেগুলেশন থাকবে না, রেগুলারাইজ করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাবো যে আমাদের বিদেশি কোম্পানিজগুলো দেশের উপর ঢুকতে যে প্রতিবন্ধকতা ছিল সেটাও রাখা হচ্ছে না। এবং প্রাইভেট কোম্পানিজগুলোকেও যে একটা বড় একটা জায়গা থেকে যে একটা লাইসেন্সিং এর যে কনসেপ্ট ছিল, যে লাইসেন্স নিতে হবে, তো সেই লাইসেন্সিং এর জায়গাটাকেও একটুখানি ফ্লেক্সিবল করে দেওয়া হচ্ছে, যে তোমাকে লাইসেন্স নিতে হবে না, নিজের মতো করে তুমি ব্যবসা বাণিজ্য করো। লাইসেন্সের এই কনসেপ্টটাকে আরো অনেক শিথিল করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ইকোনমিক লিবারালাইজেশন, যে উদার করে দেওয়া, স্বাধীন করে দেওয়া। সরকারের হাতে যে কোম্পানিজগুলো ছিল, সরকারের হাতে যে সমস্ত কাজগুলো ছিল, সেই কাজগুলোকে সরকার স্বাধীন করে দেবে, যে আমি আর তোমাকে আর চেপে রাখবো না, আটকে রাখবো না, তুমি এবার নিজের মতো করে করো। তো কাকে ছেড়ে দেবে? প্রাইভেটের হাতে ছেড়ে দেবে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো পাবলিক সেক্টরের কাজগুলো প্রাইভেট সেক্টরের হাতে ধীরে ধীরে কিন্তু চলে যায়। বাট শুরুর দিকে আমরা কি দেখবো, আজকে যতটা আমরা প্রাইভেটাইজেশন দেখছি, শুরুর দিকে এই অবস্থাটা ছিল না। যখন আমরা এই 1991-এ এবং বিশেষ করে বড় একটা রিফর্মস এসেছে 1996-এর দিকে, যখন আমরা দেখতে পাচ্ছি যে এই রিফর্মসগুলো, এই লটা আসছে এবং তারপর 1996-এর দিকে একটা বড় রিফর্মস আসছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে বড় রিফর্মস সেই সময়ের নিরিখে সেটা হলেও আমরা দেখতে পাবো যে আজকের তুলনায় সেটা কিন্তু অনেক কমই ছিল, ছোট ছিল। কি দেখতে পাবো আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এই অবস্থাটা, মানে এই ধরনের একটা নতুন একটা আইডিয়াতে শিফট করার একটা বড় একটা, মানে কি বলবো, যে বড় একটা কারণ এটাই ছিল। মানে স্টেট কন্ট্রোল ইকোনমি, মিক্সড ইকোনমি থেকে আমরা এখন কমপ্লিটলি ফ্রি ইকোনমির দিকে যাওয়ার চেষ্টা করছি, লিবারাল ইকোনমির দিকে যাওয়ার চেষ্টা করছি, প্রাইভেট ওরিয়েন্টেড ইকোনমির দিকে যাওয়ার চেষ্টা করছি, গ্লোবালাইজেশনের দিকে যাওয়ার চেষ্টা করছি, যে অন্যের কোম্পানিজগুলোকে আমরা এখানে এসে স্বাগত জানাচ্ছি। এটা করার অন্যতম কারণ হচ্ছে যে সেই সময় আমাদের কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টস, যেটাকে বলা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টস, তো ব্যালেন্স অফ পেমেন্টের একটা বড় ক্রাইসিস দেখা দিয়েছিল।
ব্যালেন্স অফ পেমেন্টটা কি? ব্যালেন্স অফ পেমেন্ট হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো তুমি কেনো, সেই প্রোডাক্টগুলো কেনার জন্য তোমাকে কি করতে হয়, একটা ফরেন কারেন্সি তোমাকে নিজের দেশে রাখতে হয়, যাতে করে ওই কারেন্সি দিয়ে ওই প্রোডাক্টগুলো তুমি কিনতে পারো। সহজ কথায় যেটা বলা হয় যে ফরেন কারেন্সিটাও ছাড়ো, সহজ কথা হচ্ছে এটাই যে তুমি বাইরে থেকে যে সমস্ত জিনিসগুলো তোমাকে কিনতে হয় সেগুলো কেনার জন্য তোমার পকেটে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকতে হবে, সরকারের কোষাগারে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকতে হবে। কিন্তু সরকারের সেই সময় এমন অবস্থা হয়েছিল যে 1 মাসেরও, এখানে বলেই দিয়েছে দেখো, যে এমন একটা পরিস্থিতি হয়েছিল যে 1 মাসের জন্য চালানোর মতো খরচা আমাদের পকেটে ছিল না। আমাদের যে ফরেন রিজার্ভস, বিদেশি মুদ্রা আমরা বিশেষ করে কিনে রাখে যে কোনো সরকার, যে সমস্ত মুদ্রাগুলো অনেক বেশি স্টেবল, যারা রাতারাতি যাদের ডিক্লাইন হয় না, যে ভীষণ স্টেবল, যেমন হচ্ছে ডলার, ইউরো, এই সমস্ত এগুলো হচ্ছে স্ট্রং মুদ্রা বলা যেতে পারে। হ্যাঁ, ইয়েন, এই সমস্ত হচ্ছে স্ট্রং মুদ্রা। এদের ইকোনমি মানে ভীষণ স্ট্রং ইকোনমি। এদের যতই ঝাঁকুনি দাও, এদের ঝাঁকুনি দিলেও দেখবে এদের মানে ধরি একটা যদি ইকোনমি যদি একটা গাছ হয়, তাহলে এদের গাছটা এতটাই শক্ত যে তুমি ঝাঁকুনি দিলেও সেই গাছের ফল যেটা সেটা মাটিতে পড়বে না, তো ওখানেই আটকে থাকবে। তো ফলে ওই ফলটা যদি তুমি কোথাও নিজের, বা ওই গাছটা যদি তুমি নিজে এসে রোপণ করতে পারো, বা গাছের চারাটা যদি তোমার কাছে থাকে, বা বলতে পারো ওই যে ফলটা ওই ফলটা যদি তোমার কাছে থাকে, তাহলে কি হবে, তুমি ওই ফলটা কিন্তু একেবারেই পর্যাপ্ত পরিমাণে কিন্তু ওটাকে ইউটিলাইজ করতে পারবে। তো সবসময় আমাদের সরকার কি করে, বা বিশ্বের বিভিন্ন ছোটোখাটো দেশগুলো সরকার এটাই করে যে সমস্ত কারেন্সিগুলো ভীষণ স্ট্রং, তাদের ইকোনমি ভীষণ স্ট্রং, এটাই প্রমাণ হয়। তাদের মার্কেটের স্টেবিলিটি ভীষণ স্ট্রং, যে তারা আনস্টেবল নয়, যখন তখন এইরকমভাবে হেলদোল খাচ্ছে। এবং হেলদোল খেলে কি হবে, একটা গাছকে প্রতিনিয়ত ঝাঁকালে কি হবে, তার গাছের সমস্ত ফল একটা না একটা সময় পড়ে যাবে। কিন্তু ওদের দেশের ইকোনমি, ওদের দেশের গাছের গোড়াটা বলতে পারো যে এতটা শক্ত যে তুমি ঝাঁকালেও ওটা পড়বে না। তো এগুলো হচ্ছে সেগুলো, কোনগুলো, ইয়েন, সেখানে হচ্ছে তারপরে হচ্ছে রুবেল, তারপরে হচ্ছে ইউরো, তারপরে হচ্ছে ডলার। তো ডলার, বিশেষ করে মানুষ ডলারটাকে কেনার চেষ্টা করে, ইউরোটাকে কেনার চেষ্টা করে। ইউরো তো না, তোমরা জানো যে ইউরোপের একটা বড় কারেন্সি হচ্ছে ইউরো, আর ডলারটা হচ্ছে কিন্তু ইউএস এর কারেন্সি। তো সেটাকে কেউ যদি নিজের ঘরে রাখে, তাহলে কি হবে, অন্যান্য দেশগুলোর ইকোনমি কোলাপস করে গেলেও এর ইকোনমি কোলাপস করে না, বরং অন্যান্য এই দেশের ইকোনমি কোলাপস করে গেলে এই কারেন্সি রেটটা আরো বেড়ে যায় অনেক। কেন? কারণ ওই দেশের, যে দেশটা কোলাপস করে গেল, সেই দেশের লাভগুলো গিয়ে দেখবে হয়তো আমেরিকার কাছে গিয়ে জমা হয়েছে। কাজে ওই দেশের কারেন্সিটা তোমার কাছে থাকার অর্থ হচ্ছে যে তোমার নিজের কিন্তু উন্নতি হয়ে গেল। তো সরকার সেই কারণে সেই সময় কি করে, সরকার সেই কারণে চেষ্টা করে যে সমস্ত ডেভেলপড, যে সমস্ত বা স্টেবল যে সমস্ত কারেন্সিগুলো আছে, ইকোনমিগুলো আছে, তাদের এখানে কিন্তু কারেন্সি কিনে নিয়ে এসে সরকার নিজের কাছে রেখে দেয়, যাতে কি হয়, বিপদের সময় আসলে ওই কারেন্সিগুলোকে বের করে নিয়ে এসে কি করা যায়, কারণ বিপদ মানেই হচ্ছে ওই দেশগুলোর কারেন্সি আরো অনেক বেশি উন্নত হবে, তো আরো বেশি ওর ডিমান্ডটা বাড়বে। তো স্বাভাবিকভাবেই আমাদের ডিমান্ড বাড়বে। তো এই কারণে কি হয় যে সরকার এগুলো কিন্তু কিনে রাখে। তো এগুলোরই সমস্যা তখন সেই সময় দেখা গেছিল যে এক তো আমাদের নিজেদের পকেটের কোনো খরচা মানে টাকা নেই, যেটা দিয়ে আমরা কি করতে পারি, যেগুলো আমাদেরকে বিদেশ থেকে কিনতে হয়, যেমন গ্যাস, তেল, প্রচুর টাকা আমাদের এগুলোতে চলে যায়, আমাদের প্রচুর সম্পদ এগুলোতে কিন্তু চলে যায়। তো এগুলো কেনার জন্য আমাদের পকেটে কিন্তু টাকা নেই, 1 মাসও আর চলবে না, এরকম একটা দুরবস্থার মুখে আমরা পড়ে গেছিলাম। তো এবং ফরেন কারেন্সিও নেই, যে সেটা হয়তো অন্য দেশগুলোর অবস্থা খারাপ হয়েছে বলে কারেন্সিটার দাম বেড়েছে, তাও কিন্তু নয়। অর্থাৎ সহজ কথা হচ্ছে, তোমার কাছে পকেটে টাকাই নেই, তোমার কারেন্সি নেই, কোনো কারেন্সি তোমার কাছে নেই, 1 মাস চালানোর মতো খরচা তোমার কাছে নেই। তাহলে দেশের যখন এইরকম একটা পরিস্থিতির উদ্ভব হচ্ছে, তখন আমরা কি দেখতে পাচ্ছি, যে এইরকম পর্যাপ্ত পরিমাণে যখন আমাদের দেশে কারেন্সি নেই, আমাদের যখন একটা ব্যালেন্স অফ পেমেন্টের ক্রাইসিস দেখা দিচ্ছে, যে আমরা কেনার জন্য এখানে পে করতে পারবো না, তেল গ্যাস কেনার মতো প্রোডাক্টগুলো কেনার মতো আমরা পে করতে পারবো না, তখন আমাদের কি হবে, পুরো দেশের ইকোনমি শাটডাউন হয়ে যাবে, ইন্ডাস্ট্রিজগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। এখানে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়া মানে মার্কেটে প্রোডাক্ট আসা বন্ধ হয়ে যাবে, মার্কেটে প্রোডাক্ট আসা বন্ধ হয়ে যাবে মানে হচ্ছে মানুষ সেখানে কিন্তু মানে ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলবে তার, কেন কি সে গিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ তার হারিয়ে ফেলবে। তো ধীরে ধীরে একটা দেশের ইকোনমি পুরো শাটডাউন হয়ে যাবে, এখন নিচের দিকে আমরা চলে আসবো। এই জায়গা থেকে নিজেকে উদ্ধার পাওয়া, এবং শুধু এখান থেকে উদ্ধার পাওয়ার জন্য সেই সময় অনেক পদক্ষেপ আমরা কিন্তু নিয়েছি, এবং যে পদক্ষেপটা নিয়েছি সেটা হচ্ছে এটা। তবে এই ক্রাইসিসটা কেন আমাদের তৈরি হয়েছিল এটাও বুঝতে হবে ভালো করে। এই ক্রাইসিসটা আমাদের কেন তৈরি হলো, আমরা এই ক্রাইসিসটা হলো বলে আজকে লিবারালাইজেশনের দিকে যাচ্ছি, কিন্তু এই ক্রাইসিসটা তৈরি হলো কিভাবে, এটা আগে সবার আগে বুঝতে হবে। এই ক্রাইসিসটা তৈরি হওয়ার বড় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে সেই সময় তোমরা দেখতে পাবে যে মিডল ইস্টে বড় রকমের ইকোনমিক টার্বুলেন্স চলছিল। মিডল ইস্ট মানে মধ্য এশিয়া, আরব ওয়ার্ল্ড যেটাকে বলা হয়। তো আরব ওয়ার্ল্ডে দেখবে ইকোনমি, সেখানে একটা বড় ধরনের কিন্তু একটা টার্বুলেন্সের সিচুয়েশন সেখানে কিন্তু অ্যারাইজ করেছে।
হ্যাঁ, এবং এটা আমরা দেখতে পাবো যে এবং এবং আমাদের প্রচুর পরিমাণে মানুষ এই এই সমস্ত দেশগুলিতে গিয়ে থাকে। আমাদের বিদেশি যে মুদ্রাগুলো আমাদের দেশে আসে তার 70% মুদ্রা, 90%, তার 90% মুদ্রা আমাদের কোথা থেকে আসে? এই দেশগুলো থেকে আসে। তো মিডিল ইস্টের মুদ্রাগুলো যেহেতু ওদের রেটটা অনেক হাই, যেহেতু তো স্বাভাবিকভাবে কি হয়, ওদের ওখানে গিয়ে যারা কাজ করে দেখবে, এখানে যারা কাজ আমাদের দেখবে ক্লাস ওই 10 পাস 12 পাস করে গ্রামের প্রচুর ছেলেরা তারা কোনো রকমভাবে ভিসা টিসা করে তারা কি করেছে দেখবে ওই ইয়েতে চলে গেছে, মিডিল ইস্টের দেশগুলিতে চলে গেছে, বা একটু শিক্ষিত হলেও সেখানে চলে যায়। গিয়ে কি করেছে তারা ওখানে গিয়ে তারা ওখানে কোনো একটা কোম্পানিতে কোনো একটা কাজ করতে শুরু করে। কাজ করলে তারা দেখবে ওখানে প্রচুর স্যালারি পায়, প্রচুর। আমরা যেটা হয়তো একজন প্রফেসর হয়তো আর্ন করছি, সেখানে একজন হয়তো লেবার সেখানে সেই আর্নিংটা করে, এত টাকা তাদের আর্নিং, বা তার থেকেও বেশি করে অনেক সময়, এরকমও হয়। তো ফলে কি হয় যে প্রচুর সেখানে রেমিটেন্স, ওই দেশগুলো রেমিটেন্স মানে হচ্ছে তাদের যে অর্জন, সেই অর্জনের কিছু খরচ তারা মানে কিছু তারা সেভিংস করে তারা নিজের দেশের মানুষদেরকে পাঠিয়ে দেয়, নিজের দেশের পরিবার পরিজনকে পাঠিয়ে দেয়, যাতে তারা নিজেদের সংসারটা চালাতে পারে। তো এটাকে বলা হচ্ছে রেমিটেন্স। তো এই রেমিটেন্সটা তারা আমাদের দেশে পাঠায়। তো যখন ওই অঞ্চলের মধ্যে একটা টার্বুলেন্স দেখা দিচ্ছে, তখন বুঝতেই পারছো, এক তো ওই অঞ্চলের মধ্যে টার্বুলেন্স মানে হচ্ছে ইকোনমিক একটা, তো সবার প্রথমে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে যে এই দেশে রেমিটেন্স আসাটা বন্ধ হয়ে যাবে, যেটা বাংলাদেশের এই ক্রাইসিসের সময়ে দেখলে যে বাংলাদেশের ক্রাইসিসটাকে আরো বড় রকমভাবে ক্রাইসিস করে তোলার একটা বড় কারণ হচ্ছে যে তাদের ডায়াসপোরাদের এই ধরনের একটা প্রি প্ল্যান্ড একটা কিন্তু একটা তাদের একটা পদক্ষেপ, প্রি প্ল্যান্ড একটা ইনিশিয়েটিভ, যে তারা কি করেছে দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। যেহেতু দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে, এখানকার মানুষ আন্দোলন করতে বাধ্য, তারা রাস্তায় আসতে বাধ্য, সরকার বিরোধী আন্দোলনের জন্য যেন রাস্তায় আসতে বাধ্য হলো। তো বড় পরিমাণে রেমিটেন্স যেহেতু তাদের এখানে আসে, তো দেখলে তো এই রেমিটেন্সটা আসা বন্ধ হয়ে গেছে, মানে বাংলাদেশে আন্দোলন হলো, ঠিক একই ধরনের বিষয়। ওই মিডল ইস্টের দেশগুলি থেকে যে আমাদের যে সমস্ত ডায়াসপোরারা আছে, আমাদের মানুষজন আছে, তাদের টাকা এখানে আসতে বন্ধ হয়ে যাচ্ছে, মানে আমাদের ইকোনমির উপর একটা বড় প্রেশার বাড়তে শুরু হচ্ছে। আমাদের কিন্তু যে ফরেন রিজার্ভস, যে বিদেশি মুদ্রা, সেই মুদ্রার সংখ্যা কমতে শুরু করেছে, এক। দ্বিতীয় হচ্ছে ওই অঞ্চলের মধ্যে টার্বুলেন্স মানে হচ্ছে সেখানে তেলের দাম, গ্যাসের দাম বৃদ্ধি পাওয়া, এবং তার তার কিন্তু সাপ্লাইটাও বন্ধ হয়ে যাওয়া। সাপ্লাই সিস্টেমে কিন্তু সাপ্লাই যে চেন, সেই সিস্টেমের মধ্যে একটা ব্যাঘাত ঘটবে, প্লাস হচ্ছে সেখানে কিন্তু এটারই ইম্প্যাক্ট পড়বে গিয়ে কি আমাদের হচ্ছে প্রোডাক্টের উপরে, আমাদের ইন্ডাস্ট্রির উপরে। তো প্রচুর দামে কিনতে হবে বাধ্য হয়ে। তো এইরকম ভাবে আমাদের কি হচ্ছে যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো সেখানে কিন্তু উদ্ভব হয়েছিল। নট অনলি দ্যাট, এটাও একটা সিচুয়েশন সেই সময় অ্যারাইজ করেছিল, যেটা হচ্ছে যে ইউএসএসআর, তোমরা জানো ইউএসএসআর সেই সময় আফগানিস্তানে যেভাবে আফগানিস্তান থেকে সে কিন্তু আর্মি উইথড্র করছে, এবং তারপরে তো সে নিজের দেশের মধ্যে গিয়ে যে সমস্ত ইকোনমিক রিফর্মসগুলো নিয়ে আসছে, বিশেষ করে সেখানে প্যারেস্তোরাইকা এবং আরেকটা কি নাম, গ্লাসনস্ত এবং প্যারেস্তোরাইকা, এই যে গর্বাচেভ যে পলিসিসগুলো নিয়ে আসছেন সেই সময়, গর্বাচেভের যে ইকোনমিক রিফর্মস তাদের নিজেদের দেশের মধ্যে। তো সোশ্যালিস্ট আইডিয়া থেকে তারা সোশ্যালিস্ট একটা সিস্টেম বেসড বা স্টেট কন্ট্রোল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে তারা ধীরে ধীরে এখন যে তারাও যে প্রাইভেটাইজেশনের দিকে যেতে চাইছে, ওপেননেসের দিকে তারা যেতে চাইছে, তারা মিডিয়াকে ওপেন করে দিচ্ছে, পলিটিক্যাল সিস্টেমকে তারা ওপেন করে দিচ্ছে যে যে কেউ পার্টিসিপেট করতে পারে, মিডিয়াকে এখন ওপেন করে দিচ্ছে যে মিডিয়া যা খুশি তাই প্রচার করতে পারে, তারা তাদের ইকোনমিকে ওপেন করে দিচ্ছে যে সেখানে সরকার আর কন্ট্রোল করবে না, এখন প্রাইভেট সেক্টরগুলো কন্ট্রোল করবে। তো রাতারাতি এই ধরনের একটা ডেভেলপমেন্ট আসারও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট গিয়ে পড়েছে তাদের পলিটিক্যাল সিস্টেমের উপরে। রাতারাতি সেখানে আমরা দেখতে পেলাম কি যে রাতারাতি ক্ষমতা বদল হয়ে গেল। সোভিয়েত ইউনিয়ন 15টা দেশে ভাগ হয়ে গেল, 15টা ভাগে ভাগ হয়ে গেল। তোমরা সেন্ট্রাল এশিয়ার কিছু দেশ পাবে আজকে দেখবে, তোমরা দেখবে তারা একটা সময় কিন্তু ওই যেগুলো স্থান রিলেটেড যেগুলো নাম, কাজাকিস্তান, উজবেকিস্তান, এই সমস্ত একটা সময় দেখবে কিন্তু তুর্কমেনিস্তান, এই সমস্ত দেশগুলো দেখবে রাশিয়ার মধ্যে ছিল, সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল। তারপরে তোমরা দেখবে এই যে পোল্যান্ড, ইউক্রেন, এই সমস্ত দেশগুলো তোমরা দেখবে যে রাশিয়ার মধ্যে ছিল। তো এই 15টা দেশ যখন এইরকম ভাগে ভাগ হয়ে যাচ্ছে সোভিয়েত ইউনিয়ন, তখন আমরা দেখতে পাচ্ছি কি, তখন আমরা দেখতে পাচ্ছি যে সোভিয়েত ইউনিয়নের যে শক্তি, ইকোনমিক যে পাওয়ার, তার যে পলিটিক্যাল পাওয়ার, তার যে মিলিটারি পাওয়ার, সেগুলোর মধ্যেও কিন্তু একটা কিন্তু ডিক্লাইন দেখা দিচ্ছে। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কি যে আমরা যারা ওই সোভিয়েত ইউনিয়ন